শুটার ফয়সাল তিনি ছাত্রলীগের সাবেক নেতা। তিনি অস্ত্র অস্ত্র লুটের মানে ব্যাংক লুটের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে আসছেন। তারপরে তিনি কিভাবে আসলে ইনকিলাব মঞ্চের এত গভীরে গেলেন বা হাদির এত কাছাকাছি বা ডান হাতে পরিণত হলেন কিভাবে সম্ভব হলো? মানে এটা দুঃসাহস দেখিয়ে ফেলেছিল সে, কারণ তার বোঝা উচিত ছিল যে তার উপরে থ্রেট আসতে পারে, কারণ তাকে ব্যবহার করে যে উগ্র ডানপন্থী যে চক্রটা তাকে ব্যবহার করছে এটা আসলে সে বুঝতে পারেনি। না কারো মাধ্যমে তো সে আসছে। এমনি তো রাস্তা থেকে উঠে এসে একটা মানুষ বলবেন আমি আপনার সাথে আজকে থেকে পরিকল্পিত উপায়ে এই যে শুটার, তার তরফ থেকে কিন্তু আমাকে একটা ভিডিও বার্তা পাঠানো হয়েছিল যেখানে সে দাবি করে যে সে দুবাইতে আছে। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করতেছেন। তা আমরা কখনোই হতে দেব না। আর আমাদের বিভিন্ন সরকারি যে গোয়েন্দা সূত্রগুলো রয়েছে এবং হুম। সরকারি বিভিন্ন যে সংস্থা রয়েছে বা ডিবি রয়েছে, আমরা তো জানি যেখানে ভারতের শেল্টারেই সেই শুটার সেখানে আশ্রয় রয়েছেন। বলছেন অনেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারা তারা, মানে কারা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে? ডানপন্থী লোকজন যারা, তারা বলার চেষ্টা করছে যে তাকে হয়তো ওই সেনাবাহিনীর কেউ কেউ তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে, সে হয়তো দেশেই রয়েছে। হুম। আবার যারা আওয়ামী লীগ ঘরানার লোকজন বা আওয়ামী লীগ যারা করে, তারা আবার দেখবেন যেটা বলার চেষ্টা করছে যে সে দুবাইতে আছে। বিএসএফ বলল, মেঘালয় পুলিশ বলল, পশ্চিমবঙ্গ পুলিশ বলল যে মানে সবাই মিলে বলল যে আসলে কেউ ঢোকে নাই, এরকম কোনো তথ্যই তাদের কাছে নাই, আর কাউকে গ্রেপ্তার করা হয় না। এই তথ্যটা তারা কনফার্ম করলো যে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। সেই প্রসঙ্গে তো পুলিশ কিছু বললো না বাংলাদেশের, যে তাদের একটা দাবিকে যে অস্বীকার করলো। ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সের মাধ্যমে কিন্তু কনফার্ম হয়েছে যে এখানে শাহিন চেয়ারম্যান, পাশাপাশি এই যে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বা এই আওয়ামী লীগের এই গ্রুপটি, তারা কিন্তু এখানে জড়িত। এবং সম্প্রতি ডাকসু জাকসু রাকসু চাকসুর পরে এখন জোকসু নির্বাচন হলো, সেখানেও শিবিরের প্যানেলের একদম জয় জয়কার। এবং সেখানে ছাত্রদল কোনো পাত্তাই পেল না, মানে যার একটা মানে কোচিং করার সামর্থ্য নেই, কোচিং এর টাকা তাদেরকে দিয়েছে। কারো বাবা হয়তো অসুস্থ, সে অসুস্থ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ সময় বের করে যোগ দেওয়ার জন্য। হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দিয়েছে পুলিশ, আমি সেই প্রসঙ্গ নিয়ে আলোচনাটা মূলত করতে চাই। কিন্তু আপনাদের কাছ থেকে, মানে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বা আপনারা যে অনুসন্ধান করছিলেন সেই অনুসন্ধানটা কি আপনারা চালিয়ে যাচ্ছেন বা কাজ কি চলছে আপনাদের? জি, আপনি হয়তো জানেন যে আমি বা জুলকারনাইন স্যার, সামি বা জাওয়াদ নির্ঝর, আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে এটার প্রকৃত সত্যটা বের করার জন্য বা এটা রহস্যটা বের করার জন্য, বা কে বা কোন উদ্দেশ্যে এই যে এই দাউদ নামের যে ব্যক্তি বা ফয়সাল হুম। সেই কাজটি করলো, এটা আমরা বের করার চেষ্টা করছি। কিন্তু আপনি দেখেছেন যে এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে এই অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ কেউ প্রচেষ্টা নিচ্ছে এবং নানা সময় নানা বিভ্রান্তিকর তথ্য হুম। ছাড়ছে। যেমন কেউ কেউ বলার চেষ্টা করছে যে সে হয়তো দেশেই লুকিয়ে আছে, কেউ বলার চেষ্টা করছে যে সে হয়তো দুবাইতে পালিয়ে গিয়েছে। এভাবে নানা ধরনের কিন্তু মানে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে কিন্তু মানুষকে কনফিউজ করা হচ্ছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বলতে পারি যে আমাকে কিন্তু পরিকল্পিত উপায়ে এই যে শুটার, তার তরফ থেকে কিন্তু আমাকে একটা ভিডিও বার্তা পাঠানো হয়েছিল যেখানে সে দাবি করে যে সে দুবাইতে আছে। তো আমার পেজের যে অ্যাডমিন সে ওটা প্রচারও করে, কিন্তু পরবর্তীতে আমি যখন বুঝতে পারি যে এটা একটা উদ্দেশ্যমূলক ভিডিও মানুষকে মিসগাইড করার জন্য, আমি সাথে সাথে কিন্তু সেই ভিডিওটি আমার পেজ থেকে সরিয়ে নেই। এবং এরপরেও কিন্তু ওই ব্যক্তি কিন্তু আরো একাধিক ভিডিও সে পাঠিয়েছে, এবং আমাদের দেশের অনেক সহজ সরল মানুষ তারা কিন্তু সেগুলো বিশ্বাস করে ফেলে হুম। এবং তারা হয়তো ভাবে যে এটাই হয়তো প্রকৃত সত্য। হুম। মানে কিন্তু আসলে আপনি প্রকৃত সরিয়ে সত্য ফেললেও শুটার যদি বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চায় সেটি সে দিতেই পারে, সেইটুকু তো সে দিতেই পারে, করতেই পারে। কিন্তু কথা হুম। হচ্ছে আমি চাই না যে আমার তরফ থেকে এমন কিছু প্রচার হোক যেটা আমি জানি যে সে মানে জনগণকে বিভ্রান্ত করছে। হুম। অবশ্যই হ্যাঁ, তারও একটা মানে তার বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে, হুম। বা হুম। সে কি বলতে চায় ওটাও জনগণের একটা কিউরিওসিটি থাকে। আমরা সাংবাদিক হিসেবে সব পক্ষের বক্তব্য যেহেতু প্রচার করি, তো সেই আদর্শ থেকে সেটা ঠিক আছে। কিন্তু আমি জানি যে এখানে উদ্দেশ্যমূলক ভাবে সে জনগণকে মিসগাইড করতে কিছু আচ্ছা, বার্তা বাজারে সে ছাড়ছে। তো আমি অভিযুক্ত, চাই সে না যে আসলে আমার অনেক কিছু প্ল্যাটফর্মটা। করতেই পারে, কিন্তু আপনি বলছেন অনেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারা তারা, মানে কারা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে? আপনি যে বলছিলেন যে অনেকে বলছে যে সে দুবাই আছে, সে নিজেই বলছে সে দুবাই আছে, আর অনেকে বলছে সে দেশেই আছে। এই দেশে আছে সে তো বলছে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চ বলছে, বা তার হাদির সতীর্থ যারা ছিলেন তারা বলছেন। হ্যাঁ, আপনি এটাকে বলতে পারেন এভাবে যে যারা অতিরিক্ত মানে ওই ডানপন্থী লোকজন যারা, তারা বলার চেষ্টা করছে যে তাকে হয়তো ওই সেনাবাহিনীর কেউ কেউ তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে, সে হয়তো দেশেই রয়েছে। হুম। আবার যারা আওয়ামী লীগ ঘরানার লোকজন বা আওয়ামী লীগ যারা করে, তারা আবার দেখবেন যেটা বলার চেষ্টা করছে যে সে দুবাইতে আছে। কারণ আপনি দেখবেন যে আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়া মানে পরিচালনা করে থাকে, ওরকম একটা গোষ্ঠী বা ওই চক্র, তারা এটা প্রচার করার চেষ্টা করছে মূলত যে সে দুবাইতে পালিয়ে গিয়েছে। তো এভাবে প্রত্যেকটা গোষ্ঠী কিন্তু নিজেদের ব্যক্তিগত স্বার্থে মানে একটা ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা। কিন্তু আমাদেরকে আসলে দেখতে হবে যেখানে ডিবি তারা তাদের সংবাদ সম্মেলনে কি বলেছে। হুম। হুম। ডিবি বলেছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের যে সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনায় নাকি এই হাদিকে হত্যা করা হয়। তো অবশ্যই ডিবি নিশ্চয়ই এটা একটা অনুসন্ধান করেই তারা এটা বলেছে, নাহলে সংবাদ সম্মেলনে এভাবে তারা এই নামটা উল্লেখ করতে পারে না। আর আমি হয়তো আপনার সাথেই এর আগের এক আলোচনাতে আমি কিন্তু বলেছিলাম যে এটার সাথে মানে সম্পৃক্ত হয়েছেন ওই কেরানীগঞ্জের যিনি শাহিন চেয়ারম্যান নামে পরিচিত হুম সেই হুম ব্যক্তিও এখানে জড়িত থাকতে পারেন বলে আমি কিন্তু বলেছিলাম। তো আমার যে বিভিন্ন মানে সূত্র যারা রয়েছে বাংলাদেশে যারা কাজ করছেন এবং জুলকারনাইন সায়ের সামি, আমরাও কিন্তু মানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সের মাধ্যমে কিন্তু কনফার্ম হয়েছি যে এখানে শাহিন চেয়ারম্যান পাশাপাশি এই যে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বা এই আওয়ামী লীগের এই গ্রুপটি তারা কিন্তু এখানে জড়িত, এবং তারা খুব কৌশলে এই ফয়সাল করিম ওরফে দাউদকে দিয়ে এই কাণ্ডটি ঘটিয়ে তারা আবার সুকৌশলে তাকে কিন্তু এই বর্ডার দিয়ে ভারতে পার করিয়ে দিয়েছে। তো এখন এটা হচ্ছে মানে একদম ফ্যাক্ট, যেটা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে কনফার্ম হয়েছি, এবং ডিবি এরও যে তথ্য সেটার সাথে কিন্তু আমাদের যে আমাদের তথ্য কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখবেন যে কিছু গোষ্ঠী তারা বলার চেষ্টা করবে যে সরকার বা সেনাবাহিনীর কেউ কেউ এই শুটারকে তারা প্রশ্রয় দিচ্ছে বা তাদের আশ্রয় রয়েছে, বা সে হয়তো ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে বা আর্মির কোনো কর্মকর্তার বাড়িতে লুকিয়ে আছে। তো এগুলো আসলে বলে তারা এই অতি ডানপন্থার যে লোকগুলো রয়েছে তারা তাদের জাস্ট একটা মানে এই হাদির লাশকে কেন্দ্র করে হুম। তারা তাদের ব্যক্তিগত একটা দূরভিসন্ধি মানে আপনি লাভের বলছেন চেষ্টা। ডানপন্থীরা বলছে দেশে, আওয়ামী লীগ পন্থীরা বলছে দুবাই, মানে আপনারাও কি কোনো জি। পন্থী যারা আসলে বলতে চাচ্ছেন তারা ভারতে? আমরা কোনো পন্থী না, আমরা আসলে যেটা প্রকৃত সত্য আমরা যেটা জানি আমাদের বিভিন্ন সোর্স তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সে এখন ভারতে অবস্থান করছে। কিন্তু আমরা পুলিশ জানতে বলল, পেরেছি হ্যাঁ, যে মানে ডিএমপির পক্ষ থেকে জি যখন সংবাদ সম্মেলনটা করা হলো চার্জশিট প্রসঙ্গে, তখনও মানে বলেছে যে তারা হয়তো তার আগেও বলেছে যে তারা মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়েছে, ভারতে ঢুকেছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ভারতের পুলিশ, মানে বিএসএফ বলল, মেঘালয় পুলিশ বলল, পশ্চিমবঙ্গ পুলিশ বলল যে মানে সবাই মিলে বলল যে আসলে কেউ ঢোকে নাই, এরকম কোনো তথ্যই তাদের কাছে নাই, আর কাউকে গ্রেপ্তার করা হয় না। এই তথ্যটা তারা কনফার্ম করলো যে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। সেই প্রসঙ্গে তো পুলিশ কিছু বলল না বাংলাদেশে, যে তাদের একটা দাবিকে যে অস্বীকার করলো, সেই প্রসঙ্গে তো পুলিশ কিছু বলল না। আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি দেখেছেন যে ভারতের সাথে এই মুহূর্তে কিন্তু আমাদের যে একটা মানে সম্পর্ক সেটা কিন্তু এখন একদম তলানিতে চলে এসেছে, এবং এর পেছনে কিন্তু এই হাদির এই বিষয়টাও কিন্তু জড়িত। কারণ আমাদের বিভিন্ন সরকারি যে গোয়েন্দা সূত্রগুলো রয়েছে এবং হুম সরকারি বিভিন্ন যে সংস্থা রয়েছে বা ডিবি রয়েছে, আমরা তো জানি যেখানে ভারতের শেল্টারেই সেই শুটার সেখানে আশ্রয় রয়েছেন। হুম এবং আমরা তো ভারতের কাছে ওইটাও আমরা বিভিন্ন আমাদের সরকারি সূত্র থেকে কিন্তু দাবি জানানো হচ্ছে যে তাকে যেন এখানে ফেরত পাঠানো হয়। তো ভারত কিন্তু মানে এটা অস্বীকার করার মাধ্যমে কিন্তু ওই একই কথা যে ভারত চেষ্টা করছে যে মানে এরকম বাংলাদেশে কেউ অপরাধ করে পালিয়ে গেলে তাকে হুম একটা শেল্টারের একটা নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে ভারত। ঠিক যেমনই ভাবে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, একইভাবে এ ধরনের দেশে অরাজকতা করার জন্য এই এই হাদির শুটার তাকেও তারা আশ্রয় দিচ্ছে। তো এটা হুম। আসলে আমি মনে করি যে ভারত যদি চায় যে আমাদের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করতে, তাহলে এই ডিনায়াল সিনড্রোম থেকে তাদের বের হয়ে আসতে হবে। জি, কিন্তু আবার ওই সেই কথাতেই যাই যে হাদির ভাই সে বলছে, মানে ইনকিলাব মঞ্চের কথা বলছিলাম, তারা বলছে যে তাকে ক্রস ফায়ার দেওয়ার চেষ্টা হচ্ছে, এরকম একটা বক্তব্য ছিল। ফাতিমা তাসনিম জুমা, যিনি হাদিকে ভাই বলে সম্বোধন করতেন এবং ইনকিলাব মঞ্চের কর্মী, ডাকসু নেত্রী, তিনিও বলছেন যে দেশেই আছে, হাদি দেশেই আছে এবং তাকে আম, মানে কেউ কারো অনিচ্ছায় হয়তো তাকে ধরা হচ্ছে না। তার ফেসবুক পোস্টের বার্তাটি এরকম ছিল। আর হাদির ভাই বলছে, কোট করি তাকে, সরকারকে উদ্দেশ্য করে বলছে, আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দেব না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনিও বলছেন, জাবের, যে এই হাদি খুনের সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত। মানে এত কনফিডেন্টলি সবাই মিলে তারা এটা কিভাবে বলছে? এখন এটা আসলে তারাই বলতে পারবে যে তারা আসলে কেন ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে তারা পরিকল্পিত উপায়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, পরিকল্পিত উপায়ে তারা রাস্তা দখল করে এখানে অশ্লীল স্লোগান তারা কেন হুম দিচ্ছে। এবং এগুলো আসলে আপনি তো জানেন যে এরা কাদের দ্বারা প্যাট্রোনাইজড, যেটা আমি ওই যে আবার বলছি যে উগ্র ডানপন্থী কিছু লোক বাংলাদেশে এখন সক্রিয় রয়েছে, এবং এই তাদের মদদেই কিন্তু এগুলো করা হচ্ছে। এখন তো তারা কি চায় ওসমান না হাদি হাদি হত্যার আসলে বিচার হোক? তারা কি চায় না, মানে আমরা আমরা পরিকল্পিতভাবে এটা কেন করছে? সকলেই চাই হাদি হত্যার বিচার হোক, এবং এই যারা হাদির প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এখন এই উগ্র ডানপন্থী লোকদের চক্রের মানে হাতিয়ারে পরিণত হয়েছে, তারা হয়তো অনেকে নিজেরাও জানে না যে তারা যে তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। আমি মনে করি যে এখানে অনেকেই রয়েছে যারা প্রকৃতপক্ষে ওসমান হাদিকে ভালোবাসেন, কিন্তু তারা জানেন না যে তারা আসলে ব্যবহৃত হচ্ছে, ঠিক যেমন ভাবে হাদিও জানতো না যে হাদিও যে ব্যবহৃত হচ্ছে। কারণ এই হাদির ইনকেলাব মঞ্চ এটা মানে পেছন থেকে কে এটাকে প্যাট্রোনাইজ করেছে এটা কিন্তু আমরা জানি, বা এখন যিনি সামনে এসেছেন যে হাদির মৃত্যুর পর তিনি এটার দায়িত্ব নিয়েছেন। তো এখন এই ব্যক্তিগুলো তো আসলে তাদের অতীত কর্মকাণ্ড তো স্বচ্ছ নয়। এখন এই অস্বচ্ছ ব্যক্তিগুলো একটা দেশপ্রেমিকের ভাব ধরে, হুম বা এরা 21শে পদকও পেয়ে গেছে, যেটা আমাদের জন্য একটা ব্যাড লাগ, যে হুম ধরনের লোক 21শে পদকও পেয়ে যায়।
তো এরা পেছন থেকে অতি দেশপ্রেমিক একটা মানে ভাব ধরে বা অতি ভারত বিদ্বেষী ভাব ধরে জনগণের একটা অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে এই ব্যক্তিগুলো ঠিক যেমন ভাবে হাদির একটা দেশপ্রেমিক একটা সেন্টিমেন্ট এটাকে পুঁজি করে তারা কিন্তু তাদের নিজস্ব ধান্দা তারা বাস্তবায়নের চেষ্টা করতে পারে বা করছে। তো এখন হাদিকে যারা ভালোবাসেন বা যারা প্রকৃতপক্ষেই হাদিকে ভালোবাসেন বা হাদির আদর্শ যেটা ধারণ করতে চান, তাদেরকে বুঝতে হবে তারা যেন কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর একটা এজেন্ডা বাস্তবায়নের যেন টুলস হিসেবে ব্যবহৃত না হন। মানে আচ্ছা, আপনি বলছেন যে তারা আসলে ব্যবহৃত হচ্ছেন। আমি দেখছিলাম যে ফাতিমা তাসনিম জুমা যে বলছিলাম যে তারও যে বক্তব্য, তিনি বলছেন ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্য। খুবই মানে একটা গুরুত্বপূর্ণ কথা। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ রায় দিয়েছিল, সে কার রিক্রুট করা, কোন আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেল সেন ক্লাবে এসেছে, মানে আইনজীবী কারা জামিন করিয়েছে তো দেখতে পাই সেটি বিএনপি এবং জামাতের আইনজীবীরা, তারা মিলে এটার জামিন করলো। এবং আইন উপদেষ্টা বলছেন যে এখানে আইন মন্ত্রণালয়ের কোনো দায় নাই, প্রভাবশালী আইনজীবীদের প্রভাবেই আসলে এভাবে জামিন হয়। আম, মানে এখানেও তো একটা দায় ঠেলাঠেলি চলছে। না, এখানে আপনি দেখেন যে চাঁদাবাজির অভিযোগে যদি কেউ গ্রেপ্তার হয়, তো সেটা তো আসলে হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার নয়। এখন এই শুটার ফয়সাল সে কিন্তু ওই চাঁদাবাজি বা মানুষের থেকে অর্থ আত্মসাৎ এ ধরনের মামলায় কিন্তু সে হুম, আহ, ব্যাংক তার লুটের একটা। সে গ্রেপ্তার জি। হয়েছিল। এবং ওটাতে তো আপনি তাকে বলতে পারবেন না যে এখন এই অপরাধে আপনি আজীবন তাকে কারাগারে রেখে দেন, কারণ এগুলো জামিনযোগ্য অপরাধ। ঠিক যেমনই ভাবে এই যে তাদের যে একজন সমন্বয়ক পরিচয় দিয়ে যে সুরভি নামের একটা মেয়ে, হুম হুম। সে যে কয়েকদিন আগে এই চাঁদাবাজির অভিযোগেই তো সে গ্রেপ্তার হলো, তারপর তো সে আবার জামিনেও বের হয়ে আসলো। তো এখন আইন যদি সবার ক্ষেত্রে সমান হয়, তাহলে ওই শুটার সেও যে অপরাধে মানে জামিন পেয়েছে, সুরভিও ঠিক দেখা গেছে যে হুম। সেও ওই একই ধরনের বিষয়ে সেও জামিন পেয়ে গেছে। তো এখন কেউ কি আর জানতো যে এই ব্যক্তিটি পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে সে একটা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে যাবে? কারণ তার তো প্রিভিয়াস রেকর্ড এটা ছিল না যে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত, বা হুম। আগে তার এরকম কোনো খুনের মামলায় সে আসামি ছিল, তা তো ছিল না। কিন্তু তো এখন হত্যাকাণ্ডের কেউ কি সেটা জন্য জানতো তাকে না? জামিনে বের করা হয়েছে, মানে একটা এটা এই কথাটি বলছেন জুমা। তো এখন এই যে এটা বলা হচ্ছে, এবং আপনি দেখবেন যে ওই যে আমাদের দেশে যে বলা হয় যে সবকিছুর জন্য যে কেষ্টা বেটা চোর, এই কেষ্টা বেটা তারা বানিয়ে ফেলেছে ওই আসিফ নজরুলকে, যে আইন উপদেষ্টা আপনি কি করলেন, আপনি কিভাবে জামিন দিলেন, যেমন এজিফ এই জামিনের বিষয়টা যেমন আইন উপদেষ্টার হাতে। তো এখন এরা আসলে হচ্ছে কি, যাদেরকে এরা অপছন্দ করে তাদেরকে কোনো না কোনো ভাবে কোনো কিছুর জন্য দায় তাদেরকে চাপিয়ে দিতে হবে। তো যে কারণেই তারা দেখবেন যে এখানে ইঙ্গিতটা কিন্তু আইন উপদেষ্টার দিকেই করা হচ্ছে, যে কি হুম। করে আইন উপদেষ্টা এদেরকে জামিন দিলেন। কিন্তু কথা হচ্ছে এটা তো আইন উপদেষ্টা কি করবে, সে তো আর ওই হত্যা মামলার কোনো আসামি ছিল না। যে মামলায় সে আটক হয়েছিল ওই মামলায় একটা স্বাভাবিক প্রক্রিয়াতেই কিন্তু জামিন হয়ে যায়। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে গান বাংলার যে তাপস, হুম। তার যখন 6 মাস পরে জামিন হয়ে গেল, আমি ব্যক্তিগতভাবে সেটা কষ্ট পেয়েছি, কারণ এই যে বিভিন্ন কনসার্টের নামে এই তাপস শত শত কোটি টাকা কিন্তু লুটপাট করেছিল আওয়ামী লীগের আমলে। তো তার মতো একজন এই আর্থিক সেক্টরের একটা অন্যতম মাফিয়া, সেও কিন্তু মুক্তি পেয়ে গেছে। কিন্তু আমি যখন র্যাশনালি এটাকে চিন্তা করবো যে কেন তাপস মুক্তি পেল, তো দেখতে হবে যে তাপসকে কোন কোন অভিযোগে তাকে আসামি করা হয়েছিল। তো ওই অভিযোগগুলোতে আসামি করলে আপনি কিন্তু জামিন পেয়ে যাবেন এট দ্য হুম। এন্ড অফ দ্য ডে। আপনাকে তাকে আজীবন তো ওই হত্যা অভিযোগে চেষ্টা মানে, মামলায় আসামি করা হয়েছিল। হুম। হ্যাঁ, কিন্তু হত্যা চেষ্টায় আসামি করা হলেও আমরা তো জানি যে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণটা কি। ক্ষোভ হচ্ছে সে প্রচুর লুটপাট করেছিল, কনসার্ট গুলো সে নিজের হাতে বাগিয়ে নিয়েছিল, অনেক কিছু। তো ওই মামলাতেও যদি তাকে আপনি মানে কারাগারে ভরতেন, সে কিন্তু অটোমেটিক বের হয়ে আসতো। হুম। আর ওই হত্যা প্রচেষ্টার হয়তো ওই যিনি বিচারক ছিলেন তিনি হয়তো তার কোন সংশ্লিষ্টতা পাননি, তাই তাকে জামিন দিয়ে দিয়েছেন। কিন্তু আমার মানে এজ এ পার্সন বা এজ এ জার্নালিস্ট আমার কাছে সেটা ভালো লাগেনি। আমার মনে হচ্ছে এর মতো লোকের আরো অনেকদিন কারাগারে হুম। থাকা উচিত ছিল। আপনি কিন্তু বলছিলেন। বিচারক মনে করেছেন যে না, তাকে মুক্তি দিতে হুম। হবে, দিয়ে দিয়েছেন। আপনি একটু সুরভির এখন ব্যাপারেও বলছিলেন, সেই ব্যাপারেও কি আপনার কাছে তথ্য আছে? এখন তো সুরভিকে নিয়ে অনেক মানে সে একরকম বেশ সেলিব্রিটি, তাকে একরকম করা হচ্ছে যে সে জেলখানায় গেছে, তার অভিযোগটা মিথ্যা, এরকম তাকে নাহিদ ইসলাম তাকে দেখতে যাচ্ছেন বা সেও সংবাদ সম্মেলন করছেন। তার ব্যাপারে কি কোনো তথ্য আছে? চাঁদাবাজির অভিযোগ যে তার উপরে, তার বিষয়ে উঠছে, জুলাই কন্যা। এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে তো সেই অর্থে তো ওই গণমাধ্যমের এখনো ওইরকম স্বাধীনতা নেই, তো যে এই ধরনের সমন্বয়কদের যত অপকর্মগুলো রয়েছে সেগুলো এভাবে এক্সক্লুসিভলি যিনি অভিযোগ করছেন তিনিও যে সামনে এগিয়ে এসে সুস্পষ্টভাবে প্রমাণ দিবেন, হুম। তিনিও তো দিচ্ছেন না। বা আমাদের কাছে যদি কেউ পৌঁছে দেয় আমরা অবশ্যই প্রচার করবো, সেটা সুরভি হোক আর যেই হোক। আমার হাতে যদি এরকম সুনির্দিষ্ট প্রমাণ আসতো যে তার চাঁদাবাজির, আমি প্রচার করতাম, কিন্তু আসলে আসছে না। এরকম অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আমাদের কাছে আসে। তো আমরা যখন এগুলোর প্রমাণ চাই, দেখা গেল যারা ভিকটিম মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা তাদের চাঁদার দাবি মেনে নিচ্ছেন, তারা অনেক সময় প্রকাশ্যে এসে এগুলো রিভিল করতে ভয় পান, কারণ দেশের বাস্তবতাটা এখন অন্যরকম। কিন্তু আমি মনে করি যে অবশ্যই যদি দেশে পরিস্থিতি কখনো স্বাভাবিক হয়, এরকম অনেক সুরভির মতো সমন্বয়ক রয়েছে যাদের চাঁদাবাজির আরো
প্রমাণ নিয়েই আমরা হাজির হতে পারবো আগামীতে। জি, আপনি বলছিলেন যে এরা আসলে আসিফ নজরুলের দিকেই ঘুরে ফিরে আঙ্গুল উঠছে বা উঠানো হচ্ছে। শুরুতে বলা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী তাদেরকে পদত্যাগের কথা একদম সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই এই দাবি তুলেছিলেন। পরে দেখা গেল খোদাবক্স চৌধুরী পদত্যাগ করলেন এবং আম, যদিও তিনি পদত্যাগের কোনো কারণ দেখান নাই বা বলেন নাই। আসলে তাকে তিনি কি এই কারণেই পদত্যাগ করলেন? তাকে কি পদত্যাগের জন্য ভেতরে একটা চাপ তৈরি হয়েছিল? কেন পদত্যাগ করলেন সেটা বলতে দিজ পারবেন? আর জাস্ট, এটা সম্পূর্ণ আইওয়াশ, এটা কোনো পদত্যাগই না। আপনি যদি একটু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নেন, আপনি এখনো দেখতে পারবেন যে খোদাবক্স যা ছিল, যেই পদে ছিল, কার্যত এখনো ওই পদেই আছে, এখনো খোদাবক্সের নির্দেশেই সবকিছু হচ্ছে। এটা জাস্ট হুম। কাগজে কলমে সে পদে নেই, কিন্তু খোদাবক্সের কথাতেই সবকিছু এখনো হচ্ছে। অতএব এগুলো জাস্ট আইওয়াশ। খোদা বক্সের আমলে সেই জজ মিয়া 21শে আগস্টের জজ মিয়া নাটক সেজেছিল। মানে এই আমলে আবার এই মানে যেটি মানে ফয়সাল এবং ফয়সালকে বলা হচ্ছে যে শুটার এবং হাদি হত্যাকাণ্ডের যে ঘটনা, তারপরে যেটা হচ্ছে অনেকে আসলে সেদিকেও আঙ্গুল তুলছেন। এবং ইনকেলাব মঞ্চ বলছে যে পাগলেও বিশ্বাস করবে না যে তাজুলের নির্দেশে এবং পরিকল্পনা এটি হয়েছে। কিন্তু আপনারা তো ঠিকই বিশ্বাস করছেন, তাই তো? মানে আপনার কথা শুনে যা বোঝা যাচ্ছে। জি, খোদাবক্স প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই যে এই খোদাবক্সের তো আসলে বিচার হওয়া উচিত। যে তিনি রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তিনি পিনাকি ভট্টাচার্যের মতো একজন মানে উস্কানি দাতাকে, তিনি ব্যক্তিগতভাবে তাকে ফোন করে বলেছিলেন যে 46 ব্রিগেডের একটা মুভমেন্ট হচ্ছে, এবং তার কথাতেই কিন্তু আশ্বস্ত হয়ে পিনাকি ভট্টাচার্য একটা পরিকল্পিত উপায়ে দেশে অরাজকতা সৃষ্টির জন্য সে লাইভে এসে রাতের বেলা বলল যে এরকম 46 ব্রিগেডের একটা মুভমেন্ট তিনি দেখতে পাচ্ছেন। কে ছিল পিনাকি ভট্টাচার্যের সোর্স? এই খোদাবক্স ছিল তার সোর্স। তাহলে এই খোদাবক্সের মতো লোকরা, এই পিনাকি বা এরকম উস্কানি যারা দিচ্ছে, তাদেরকে রাষ্ট্রের আরো কত গুরুত্বপূর্ণ তথ্য তারা পাচার করে বা দেয় বা বিভ্রান্তি সৃষ্টি করতে ভূমিকা রাখছে, এগুলো তো সহজেই বোঝা যায়। তো এই যে যেদিন পিনাকি ভট্টাচার্যকে দিয়ে এই কর্মটি করালেন খোদাবক্স, তারপরেই তো তাকে আসলে গ্রেপ্তার করে তার বিচার করা উচিত ছিল যে আপনি কেন এই ধরনের একটা কাজ করলেন, আপনার উদ্দেশ্যটা কি। তো এখন এই ধরনের ব্যক্তিগুলো যতদিন আপনার এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসে থাকবে, আপনি কিন্তু আরো অনেক ধরনের কর্মকাণ্ড দেখতে পারেন, আমি অবাক হব না। এবং দেশে যে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিকল্পিতভাবে যে বিএনপির যারা লোকজন তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এগুলোর পেছনে হয়তো খুঁজলে দেখা যাবে যে এই ধরনের লোকের দূরভিসন্ধি বা কোনো একটা উদ্দেশ্য কাজ করতে পারে। তো সেজন্য আসলে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরেই এ ধরনের মানে বিতর্কিত ব্যক্তিগুলোকে এ ধরনের গুরুত্বপূর্ণ পদে বসানো উচিত হয়নি। মানে আপনি কি বলছেন ওই যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির তাকে যে হত্যাকাণ্ড করা হলো, তাকে যে গুলি করে হত্যা করা হলো, সেটির কথা আপনি কি বলছেন? যদি গত ডিসেম্বর মাস থেকে যদি আপনি খেয়াল করেন, এই যে স্বেচ্ছাসেবক দলের যে আজিজুল হক হুম। মুসাব্বি, শুধু সে নয়, 9ই ডিসেম্বর কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হেলমেট পরে এসে গুলি করে যুবদল নেতা মোহাম্মদ ফারুককে, এবং প্রায় 2 সপ্তাহ চিকিৎসার পরে কিন্তু ফারুক মারা যায়। আবার নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম নামে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা 29 ডিসেম্বর রাতে। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হুম। আবার 20 ডিসেম্বর লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসত ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে, এবং সেখানে দগ্ধ হয়ে তার 7 বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার কিন্তু মারা যায়। পরে আরো তো একটা এই মেয়ে যে সেও মারা গেছে। হুম। পরিকল্পিত উপায়ে এই যে বিএনপির নেতাকর্মীদেরকে এভাবে যে দুর্বৃত্তদের গুলিতে মারা যাচ্ছে, বা এই যে তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কারা এর সাথে জড়িত কেউ বের করতে পারছে? এটার দায় কি স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র সচিব বা পুলিশের আইজি কেউ নিচ্ছেন? কেউ নিচ্ছে না। বহাল তবিয়তে তারা তাদের পদে বসে আছে, আর এখন একের পর এক ঘটনা ঘটছে এগুলো। এবং আমার কাছে সবচেয়ে সারপ্রাইজ লাগে যে বিএনপি, তারা এত বড় একটা রাজনৈতিক দল, তাদের যে এতগুলো মানুষ মারা যাচ্ছে গত 1 মাসের হিসেবেই, তারা এটা নিয়ে কিছু বলে না। যেখানে সালাউদ্দিন আহমেদ আজকে তিনি বললেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, হুম। হুম। তো তাদের একজন এত গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদের মতো তিনি যখন বলেন যেগুলো বিচ্ছিন্ন ঘটনা, তাহলে এটা প্রকান্তরে তো এই সব ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তা আমি মনে করি যে বিএনপির আসলে তাদের রাজনীতিকে আরেকটু পর্যালোচনা করতে হবে যে ইজ ইট ইন দ্য রাইট ট্র্যাক। আপনাদের দলের একজন কর্মী এই আজিজুল হক মুসাব্বির, যিনি জেল জুলুম নির্যাতন খাটলেন, জুলাই আন্দোলনেও তিনি অংশ নিলেন, এবং হাসিনার পতনের পরেই তিনি জেল থেকে বের হতে পারলেন, এরকম একটা ত্যাগী কর্মী মারা গেল, আর আপনারা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আপনাদের এই দলের জন্য ভবিষ্যতে এরকম ডেডিকেশন নিয়ে আর কে কাজ করবে? তো বিএনপিকে এটা উপলব্ধি করতে হবে, বা যারা এরকম গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তাহলে তাদেরকেও আপনার কি তাদের ধারণা, কথা। যেহেতু এটার বিষয়ে একদম কোনো অনুসন্ধান এখনো জানা যায় না, কি ধারণা মানে আহ, ইনকিলাব মঞ্চ তো ওটার বিরুদ্ধে মানে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে বলছে রাষ্ট্রযন্ত্র, আমরা এখানে এই কি এই রাষ্ট্রযন্ত্রের মুসাব্বিরের কোথাও থেকে কোনো সংযোগ দেখেন? জি। সাথে যারা
না, এখানে এই আজিজুল হক মুসাব্বিরের সাথে যারা রাজনীতি করেন বা তার যারা সহযোদ্ধা, তারা কিন্তু দাবি করেছে স্পষ্ট করে, আপনি তো ভিডিও ফুটেজও দেখেছেন, তারা বলছে এখানে জামাত শিবির জড়িত। তো তারা কিন্তু তাদের অভিযোগের তিরটা জামাত শিবিরের দিকেই দিচ্ছে। আর এখানে আরেকটা আশঙ্কার কথা যেটা শোনা যাচ্ছে, জামাত শিবির নাকি ইদানিং মানুষের বাসায় বাসায় গিয়ে তারা ভোট চায় না, তারা তাদের ভোটার আইডি কার্ড দেখতে চায়। এবং এটা নিয়ে নাকি মুসাব্বিরের সাথে তাদের একটা কথা কাটাকাটি হয়, যে আপনারা মানুষের বাসায় ভোট চাইতে যাচ্ছেন, কিন্তু এখানে গিয়ে আপনারা ভোটার আইডি কার্ড বা এই নাম্বার, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এগুলো কেন চাচ্ছেন? এই কথা কাটাকাটির সূত্র, এরপরেই নাকি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মানে জামাত শিবিরের দিকে আসলে অনেক দিকে আঙ্গুল উঠছে, কিন্তু সেটার রহস্যটা উদ্ঘাটন করা যাচ্ছে না। একটা প্রশ্ন কিন্তু সেই মানে সবসময়, সেদিনও আপনার সাথে কথা হচ্ছিল যখন হাতি হত্যার চেষ্টার পরপরই, যে শুটার ফয়সাল, তিনি ছাত্রলীগের সাবেক নেতা, তিনি অস্ত্র অস্ত্র লুটের মানে ব্যাংক লুটের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে আসছেন। তারপরে তিনি কিভাবে আসলে ইনকিলাব মঞ্চের এত গভীরে গেলেন, বা হাদির এত কাছাকাছি বা ডান হাতে পরিণত হলেন, কিভাবে সম্ভব হলো সেটার কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দেয় নাই। শুটার দিয়েছে। শুটার বলছে, মানে অভিযুক্ত শুটার ফয়সাল বলছে যে তিনি আসলে গিয়েছিলেন, তিনি এই সময় 5ই আগস্টের পরে কাজ পাচ্ছেন না, ফলে তিনি মানে কন্ট্রাক্ট পাবার জন্য, তিনি যে কাজ করেন সেই কাজের কন্ট্রাক্ট পাবার জন্য তিনি হাদির শরণাপন্ন হয়েছিলেন। 5 লাখ টাকাও দিয়েছিলেন নির্বাচনী প্রচারণার জন্য। জাবের যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তাকেও 5,000 টাকা দিয়েছেন কদিন আগেও। এবং তিনি লোকজন দিচ্ছেন হাদির সমাবেশ বা বিভিন্ন কার্যক্রম সফল করবার জন্য। তিনি এই ব্যাখ্যাটা দিচ্ছেন, যেটি আসলে খুব সচরাচর ঘটে। ফলে এটি একটা খুব কমন পারসেপশন যে এরকম কারণে মানুষজন যায় আসলে নেতাদের কাছে। কিন্তু ইনকিলাব মঞ্চ বলি, পুলিশের পক্ষ থেকে বলি, বা এমনকি আপনাদের পক্ষ থেকেও তো কোনো ব্যাখ্যা পাচ্ছি না যে কেন আসলে কিভাবে ফয়সাল এত কাছাকাছি গেল হাদির। এটা আমি, আমার বিশ্লেষণে যেটা মনে হয় যে ওসমান হাদি আসলে অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন, এবং তার এই সরলতাটাকে পুঁজি করে তাকে অনেকে অনেকভাবে ব্যবহার করেছে। তো আমি, তার দেশপ্রেম নিয়ে কিন্তু আমার মনে কখনোই কোনো সংশয় ছিল না। হাদি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন, এবং আমি মনে করি যে তার মৃত্যুটা অবশ্যই আমাদের জন্য একটা গ্রেট লস। এবং তার এই সরলতাকে পুঁজি করে যারা ঘৃণ্য রাজনীতি করেছে, তাদের এই অপচেষ্টা এখন অব্যাহত আছে। এবং হাদি সরল ছিল বলেই আমি মনে করি যে এই ফয়সালের মতো লোককে তার কাছে ভিড়তে দিয়েছিল, বা তার অতীত ট্র্যাক রেকর্ড সে জানার চেষ্টা করেনি। কারণ হয়তো হাদি কখনো ভাবেনি যে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে কেউ তাকে গুলি করতে পারবে। ওই না, সে তো মানে ভেবেছিল, বিশ্বাসটা সে তো তার। ভেবেছিল, সে তো জিডিও করেছিল, এবং সে বলেওছে তাকে এতবার হুমকি দেওয়া হয়েছে তার ফোনে ভারতীয় নাম্বার সহ বিভিন্ন নাম্বার থেকে। হ্যাঁ, কিন্তু সে তো তার নিরাপত্তার জন্য আসলে ভাবে কোনো প্রোটেকশন কারো কাছে চায়ও নি, বা ওইরকম জিডি ভাবে সে করেছিল নেয়ও সে। নি, বা সে হুম। সে থানায় জিডি খুব করেছিল। সাধারণভাবেই চলাফেরা করতো। হ্যাঁ, হুম, হুম। তার ওইভাবে কোনো মানে দেখা যেত না যে 10 জন 20 জন নিয়ে এসে ঘুরছে। তো আমি মনে করি যে এটা আসলে তার সরলতা, বা সে মানে অত্যন্ত সাহসিকতার, মানে এটা দুঃসাহস দেখিয়ে ফেলেছিল সে। কারণ তার বোঝা উচিত ছিল যে তার উপরে থ্রেট আসতে পারে, কারণ তাকে ব্যবহার করে যে উগ্র ডানপন্থী যে চক্রটা তাকে ব্যবহার করছে, এটা আসলে সে বুঝতে পারেনি, আমি এটাই মনে করি। হাদি না হয় এবং সরল, এবং তার তার খেসারত তাকে দিতে হলো। কিন্তু আমি মানে আমি তাই মনে করি। শুধু তো হাদি না, এবং সেই সার্কেলে দেখা যায় যে যেই ফটোগুলো আসছে এখন পরবর্তীতে লিক হচ্ছে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে একরকম আড্ডা বা একটা সার্কেল হচ্ছে, সেখানে হাদি আছে, সেখানে আরও অনেকেই আছে ইনকিলাব মঞ্চের সাথে, খুব তার ঘনিষ্ঠভাবেই আছে ফয়সাল, আরও প্রচারণায় আছে, মানে একাধিক জায়গায় একাধিক আলোচনা ফোরামে তাকে দেখা যায় ফয়সালকে হাদির সাথে। আরও তো মানুষ ছিলেন সেখানে। তো মানে কারো কাছ থেকে এটি জানার সুযোগ হচ্ছে না যে তিনি কিভাবে, কার মাধ্যমে তিনি এসেছিলেন, বা এই যে ফয়সাল যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটি যে ভুল নাকি সত্য। না, এখন ওই যে ভেটিং প্রসেসটা যেটা, যে এই লোকটার মানে অতীত কর্মকাণ্ড কি ছিল, এই ভেটিংটা কি ঠিক মতো হয়েছে? হলে তো আসলে এই লোক তো তার ধারে কাছেও ঘেরার কথা নয়। তো ভেটিং প্রসেসটা ঠিক মতো ছিল না। আর এখানে আপনি একটা ইনকিলাব মঞ্চ বা হাদির কথাই আমি কেন বলবো, আপনি দেখেন বাংলাদেশ এই যে জাতীয়তাবাদী দল বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দল, তারা যদি তাদের মধ্যে কোনো ভেটিং এর ভালো একটা ব্যবস্থা থাকতো, তাহলে কিভাবে এই যে কর্নেল অলি আহমেদ চট্টগ্রামের যে আসন থেকে দাঁড়াচ্ছেন, এই আসনে কিন্তু জসিম নামে একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। যে জসিম হচ্ছে বেনজির আহমেদের ক্যাশিয়ার, যাকে নিয়ে আপনি অনলাইনে সার্চ দিলে দেখবেন যে শত শত নিউজ। এবং এই জসিম, সে আপনার আওয়ামী লীগের হয়ে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনও করেছিল, এবং সেখানে সে জয়ী হয়েছিল। তো এইরকম একটা চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বিএনপির 300টা আসনের মধ্যে একটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রপত্রিকাতে অসংখ্য লেখা ছাপা হয়েছে। তো কই বিএনপি কে এখনো তাকে এই মনোনয়নটা বাতিল করেছে? করেনি। এত কিছুর পরেও কিন্তু বিএনপি তাকে ঠিকই মনোনয়ন দিয়ে দিয়েছে, আওয়ামী লীগের একজন মানুষকে। তো বিএনপি যদি এ ধরনের ভুল করতে পারে, সেখানে হয়তো ওইরকমই একটা ভুল করেছিল তারা, এই ইনকিলাব মঞ্চ, এবং সেই ভুলের খেসারত তাদের সবচেয়ে বড়
যে এই পার্সোনালিটি তাদের এই ইনকিলাব মঞ্চে, সে হাদিকে তারা হারিয়েছে এই ভুলের কারণে। তাই মনে করি এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য। সোজা কথা, যে আমরা হাদির মতো একজন মানুষকে হারিয়েছি এই ধরনের ভুলের কারণে। যে তাদের ভেটিং প্রসেসটা যদি ঠিক থাকতো তাহলে এটা হতো না। জি, কিন্তু মানে আমার প্রশ্নটা এখানে যে কেউ কেন কোনো অনুসন্ধান হচ্ছে না এখানে যে সে কিভাবে ঢুকলো, ধারণার বশত যে ভেটিং প্রসেসটা ঠিক না কারো মাধ্যমে তো সে আসছে। এমনি তো রাস্তা থেকে উঠে এসে একটা মানুষ বলবে না আমি আপনার সাথে আজকে থেকে মানে খুব ঘনিষ্ঠ হয়ে গেল, এমন তো হয়ে যাবার কথা না রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে। মানে কি হলো সেটা কেন কোনো অনুসন্ধানেই আসছে না, কেউ কেন ওই প্রশ্নটাই তুলছে না, সেটি একটা প্রশ্ন। যাই হোক, যেহেতু এটার বিষয়ে স্পষ্ট জানা যাচ্ছে না, হয়তো রকম শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। আমি একটু অন্যান্য প্রসঙ্গে যাই, যে সম্প্রতি ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর পরে এখন যোগসু নির্বাচন হলো, সেখানেও শিবিরের প্যানেলের একদম জয় জয়কার। এবং সেখানে ছাত্রদল কোনো পাত্তাই পেল না, মানে শুরু থেকেই এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে কোনো পাত্তাই পাচ্ছে না। আসলে জাতীয় নির্বাচনের কোনো ইঙ্গিত এর মধ্যে দিয়ে আসে কিনা আপনার কি মনে হয়? আসে না, আবার আসেও। আমি একেবারে এটাকে উড়িয়েও যদি দেই যে না এগুলো হুম। কোনো প্রভাব ফেলবে না, ওটাও যেমন ঠিক না। আবার এটাও ঠিক যে ছাত্র দলকে কিন্তু উপলব্ধি করতে হবে যে কেন তারা আসলে কোনো মানে নির্বাচনগুলোতেই তারা পাত্তা পাচ্ছে না। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জোকসু নির্বাচনেও দেখা গেল যে এই যে শিবিরের যে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের যে ভিপি বলেন, জিএস বলেন, এজিএস বলেন, এজিএস। সবগুলো পদই কিন্তু নিয়ে নিল তারা। কেন নিল? কারণ হচ্ছে যে প্রত্যেকটা যে ক্লাব রয়েছে আপনি দেখবেন এই ক্লাবগুলোতে শিবিরের আধিপত্য। এবং তারা স্টুডেন্টদের সাথে কিন্তু তারা খুব ভালোভাবে কোঅর্ডিনেট করেছে, তাদের কি কি সমস্যা জানার চেষ্টা করেছে। যার একটা মানে কোচিং করার সামর্থ্য নেই, কোচিং এর টাকা তাদেরকে দিয়েছে। কারো বাবা হয়তো অসুস্থ, সেই অসুস্থ বাবার চিকিৎসার খরচ তারা বহন করেছে। তো এইভাবে তারা মানুষের একটা মনস্তাত্ত্বিক ভাবে ছাত্রদের সাথে কানেক্টেড হতে পেরেছে, যেখানে ছাত্র দলের যারা ছিল তারা কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। তো এখন এই যে যারা শিক্ষার্থী তারা হয়তো উপলব্ধি করেছে বা মনে করেছে যে শিবিরের এরাই যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, আমরা বেনিফিটেড হব। তো এরা তাদের নিজেদের বেনিফিটটাকে হয়তো চিন্তা করেছে। আর এখানে আপনি জানেন যে ছাত্র শিবিরের যারা তারা খুব আদর্শের কথা বলে, সো কল্ড আদর্শ। তো এই আদর্শ হয়তো অনেক ছাত্র তারা ভেবেছে যে আসলেই তো এরা আদর্শবান, এরা ওরকম চুরি করবে না, সন্ত্রাসী কার্যক্রম করবে না ক্যাম্পাসে, এদেরকে আমরা দিয়ে দেখি কি হয়। তো এই যে একটা মনস্তাত্ত্বিক জগতে যে শিবির এভাবে প্রবেশ করতে পেরেছে এবং তাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়েছে, বা ওই যে যেটা বললাম যে কারো বাবা অসুস্থ সেখানে চিকিৎসার খরচ দিয়েছে, বা কারো কোচিং এর টাকা নেই কোচিং এর টাকা দিয়েছে, এভাবে তাদের ভেতরে তারা ঢুকে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা বিএনপির বা ছাত্র দলের তাদের একটা ব্যর্থতা যে তারা ওই জায়গায় যেতে পারেনি, বা তাদের যারা অভিভাবক এই ছাত্র দলকে যারা চালায় তারা তাদেরকে ওইভাবে গাইড করেনি যেভাবে শিবিরের যারা অভিভাবক তারা তাদেরকে গাইড করেছে। অর্থাৎ জি। শিবির বলেন বা জামায়াত ইসলাম বলেন তারা একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এবং এই পরিকল্পনাটা কিন্তু আমি মনে করি অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর পরিকল্পনা এই জন্যই যে তারা একেবারে স্টুডেন্টদের থেকে শুরু করে জাতীয় নির্বাচনেও তারা ওইরকম একটা জয় জয়কার করার জন্যই কিন্তু তারা একদম পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আপনি দেখেন এই যে এই জামায়াতের আমির ডক্টর শফিক, তিনি যে নিউ ইয়র্কে গেলেন, তিনি নিউ ইয়র্কে গিয়ে কার সাথে দেখা করেছেন? তিনি ইলিয়াস হোসেনের সাথে দেখা করেছেন। যে ইলিয়াস হোসেন, আমি তাকে পছন্দ করি বা না করি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তার অনেক ফলোয়ার, অনেক সাবস্ক্রাইবার। তো এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সনকে তিনি দেখা করেছেন, এবং তার সাথে তার যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক আমরা যেটা ভিডিওতেও দেখেছি। এরপরে কি হয়েছে? ইলিয়াস হোসেন কিন্তু পুরোপুরি জামাতের পক্ষে কাজ করছেন, একদম আটঘাট বেঁধে কাজ করছেন। আপনি পিনাকি ভট্টাচার্যের কথাই বলেন, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন পার্সন, তিনি কার হয়ে কাজ করছেন এখন? একদম লজ্জার মাথা খেয়ে তারা মানে জামাতের হয়ে কাজ করছে। তো জামাত কি করছে? তারা দেখছে যে এই পিনাকি বা ইলিয়াস এদের একটা অডিয়েন্স রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, এদের ব্রেইন ওয়াশ করতে হবে। তো ব্রেইন ওয়াশ করার জন্য গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার যারা তাদেরকে শিবির তাদের পকেটে নিয়ে নিয়েছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা ছাত্রদেরকে তাদের পকেটে নিয়ে নিচ্ছে। এবং এই ছাত্ররা তাদের বাবা মাকে গিয়েও কিন্তু বলবে যে আমরা শিবিরের প্যানেলে ভোট দিয়েছি, তোমরাও আগামী নির্বাচনে ভোট দাও জামাত শিবিরকে। হতে পারে তো। তো দিস ইজ ভেরি স্কেয়ারি থিং। মানে আমরা যারা চাই না কখনো যে দেশে একটা মানে ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের উত্থান ঘটুক, বা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদের উত্থান ঘটুক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের চাওয়া না চাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে বাস্তবতাটা কি। বাস্তবতা হচ্ছে যে শিবির বা জামায়াত তারা অনেক স্মার্ট ওয়েতে তারা আগাচ্ছে, এবং তারা কিছু এই ইনফ্লুয়েন্সার যাদের অনেক ইনফ্লুয়েন্স রয়েছে তাদেরকে তারা নিজেদের দলে ভিড়িয়েছেন। জি, এবং তারা মানে ছাত্র স্মার্ট ওয়েতে সংসদ আগাচ্ছে নির্বাচনগুলো, এবং তার প্রতিফলনটা বা ফলাফলও একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। জি, সেটি এবং আমি আসলে। মনে করি যে হুম। এক্ষেত্রে বিএনপি বা বিএনপির হাইকমান্ড তাদেরকে একটা সোল সার্চিং করতে হবে, এবং তাদেরকে আত্ম উপলব্ধি করতে হবে যে কোথায় আমরা ভুল করেছি। এবং ওই ভুল থেকে শিক্ষা নিয়ে, হাতে তো সময় কম, 1 মাসের মতো সময় রয়েছে, এর মধ্যেই তাদেরকে কিন্তু এগুলো বুঝেই আগামী নির্বাচনের তাদের এই যে সময়টা রয়েছে ক্যাম্পেইনটা ঠিক মতো করতে হবে। কারণ আপনি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদি আপনি একটা অপিনিয়ন পোল করেন যে আগামী নির্বাচনে কে জিতবে, জামায়াত শিবির নাকি বিএনপি, আপনি দেখবেন যে ওই যে বট বাহিনী
এই বট বাহিনীর হামলায় দেখবেন ওই নির্বাচনের বেশিরভাগ ফলাফল জামাত শিবিরের পক্ষে যাবে, এবং এটা রিয়েলিটি, এটা বিএনপিও জানে। তো আমার কথা হচ্ছে বিএনপি যদি এটা জানে, উপলব্ধি করে, তাহলে কেন বিএনপি তাদের ওই অনলাইনের শক্তিটা আরো বাড়াচ্ছে না? সমস্যাটা কোথায়? তারা কেন অনলাইনে আরো বেশি সক্রিয় হচ্ছে না? তো এখন এই যে বিএনপি যে এইসব ক্ষেত্রে পিছিয়ে আছে, এটা কিন্তু আমাদের জন্য একটা ভীতির কারণ। কারণ এখন জি। তো আসলে ওই বিএনপির পরাজয় হবে না যদি নির্বাচনে বিএনপি হারে, এটা আমাদের, আমি মনে করি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা অস্তিত্বের ক্ষেত্রে একটা হুমকি সৃষ্টি করবে। তো এখানে আমি মনে করি যেটা ইট উইল নট বি অনলি বিএনপির পরাজয়, জি, যদি জামাত শিবির বা এই ধরনের। আপনার বিশ্লেষণ স্পষ্ট। একটু আরো ছোট, ছোট ২-১ টা বিষয় যে আপনি মানে আপনারই পোস্টে পড়ছিলাম, আপনি ১১ই ডিসেম্বর ২০২৫ বলছিলেন যে আসিফ মাহমুদকে নিয়ে পোস্ট করছিলেন। আপনি বলছিলেন যে নির্বাচন নয়, দেশ থেকে পালানোই তার মূল টার্গেট, এবং পরেও সেটি আপনি উল্লেখ করেছেন যে সেটি সত্য হয়েছে। আসলে তিনি নির্বাচন করছেন না। তো নির্বাচন যদি না করেন তাহলে তিনি পদত্যাগ করলেন কেন, তিনি বা মাহফুজ আলম? এটা কি খোঁজ পেয়েছেন? পদত্যাগ করেছে তারা, কারণ পদত্যাগ না করলে তো সে তো এই দলের মুখপাত্র হতে পারতো না। একটা রাজনৈতিক দলের মুখপাত্র হতে গেলে তো তাকে পদত্যাগ করতে হবে। হুম, তো সেজন্য সে পদত্যাগ করে বুঝালো যে আমি তোমাদের সাথে আছি। এবং এনসিপির তো নির্বাচন করতে আপনি জানেন ফান্ড লাগবে। তো এখন এই ফান্ডের সবচেয়ে বড় যোগানদাতা কে ছিল? এই ফান্ডের সবচেয়ে বড় যোগানদাতা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যখন সে ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিল। হুম, এবং আপনি দেখেছেন যে এমনও কিছু জেলা রয়েছে যারা 17 কোটি বা 20 কোটি টাকার মতো উন্নয়নের জন্য বরাদ্দ পেয়েছে। সেখানে আপনি দেখবেন যে দেবিদ্বারের মতো একটা উপজেলাতে, এই যেখান থেকে আপনার এই হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছে, তাকে 338 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তার এই এক উপজেলাতে। কেন দেওয়া হয়েছে? যাতে নির্বাচনে এই হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়ে আসতে পারে। তো এটা, এই ফেভারটা তাকে কে করেছে? তার বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করেছে। বন্ধু বন্ধুর জন্য এত বড় একটা ফেভার করলো। এবং হাসনাত আব্দুল্লাহ সে কয়েকদিন আগে কিন্তু বলছিল যে কেউ যদি প্রমাণ দেখাতে পারেন যে আমি 1 কাপ চা কারো কাছ থেকে খেয়েছি, তো রাজনীতি ছেড়ে দেবো। হুম। তো এগুলো শুনতে খুব ভালো লাগে। যাচ্ছে এই ছেলেটা তো তাহলে কত সৎ। কিন্তু আপনি দেখেন যে তুমি যদি এতই সৎ হও, তোমার লজ্জা লাগলো না যে তোমার একটা উপজেলার জন্য তুমি 338 কোটি টাকা বরাদ্দ তোমার বন্ধুর কাছ থেকে নিলা উন্নয়নের নামে, যেখানে তুমি এটা নির্বাচনে ব্যয় করবে আমরা জানি। তো এগুলো তো আমাদের চোখে পড়ার মতো, যে যেখানে অনেক জেলায় আপনি 17 কোটি বা 20 কোটি টাকা বরাদ্দ হয়নি, সেখানে এক দেবিদারে আপনি 338 কোটি টাকা দিয়ে দিলেন। আসিফ মাহমুদ সে তার এলাকাতে বরাদ্দ করে দিল 450 কোটি টাকার মতো। তো এগুলো তো মানে চোখে লাগার মতো অন্যায় তারা করেছে। তো এখন এতগুলো অন্যায় যারা করেছে, তো এই অন্যায়ের মূল কাণ্ডারি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আসিফ মাহমুদ সজীব এই কাজগুলো করেছে, যাতে এনসিপি কে একটা রাজনৈতিক ভাবে সে ফায়দা দিতে পারে। তো আপ এখন এই এত হুম। এলিগেশন বা দুর্নীতি, এগুলো বেশিরভাগই তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঘাড়ে অভিযোগগুলো রয়েছে। তো এখন তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য এনসিপির লোকেরাও চেষ্টা করবে যে তাকে তো আমরা ব্যবহার করেছি আমাদের স্বার্থে। তো সেজন্য সে ব্যবহৃত হয়েছে, সে নিজের ধান্দা করে নিয়েছে, এবং সে সময় মতো ঠিকই দেখবেন পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে, এবং আমি আগেও আমার এই একটা কথাতে অনড় হ্যাঁ, আছি। আপনি এই কথাটা আমার আগেও একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তিনি দুবাই পালিয়ে যাবেন। আ মানে দুবাইয়ের কথাটা আমার মনে পড়ে যে আপনি উল্লেখ আমি করেছিলেন। দুবাই বলেছি এ কারণে যে আমি জানি যে দুবাইতে সে ভিলা কিনেছে, এবং আমি এটাও জানি যে সে বিয়েও করেছে। তার স্ত্রীর পরিচয় সে আমাদের সামনে আনেনি। কিন্তু সে কত বড় একটা ফ্রড! সে ভিক্ষা করেছে, মানে একটা হুম, মানে ওই ভিলা বাগিয়ে নিয়েছে বিসিবির একজন অত্যন্ত হর্তাকর্তার কাছ থেকে। আমি সঙ্গত কারণে তার নামটা বলবো না। পরবর্তীতে সে বিয়ে করার পরে সে ওই বিসিবির ওই কর্তাকে বলেছে, আপনাকে এত বড় একটা পদে রেখেছি, আপনি আমার স্ত্রীর জন্য আরেকটা ভিলা উপহার দেন, আমার বিয়ের উপহার। পরবর্তীতে ওই ব্যক্তি তাকে ওই ভিলাটি উপহার দেয়নি বলেই কিন্তু ওই ব্যক্তির জন্য অনেক সমস্যা তৈরি হয় পরবর্তী সময়। আমি নামটা নাই বলি, কিন্তু যারা ক্রিকেট খেলা দেখেন তারা হয়তো জানেন আমি কাকে ইঙ্গিত করছি। তো এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে তিনি একটা গুরুত্বপূর্ণ পদেও যদি কাউকে বসান বিসিবির, তার থেকেও সে ফায়দা হিসেবে দুবাইতে একটা ভিলা নিয়ে নিয়েছেন, নিজের নামে নিয়েছেন। ওতেও তার পুষায়নি, তার আবার তার স্ত্রীর নামে নিতে হবে। তো এখন এগুলো তো অবশ্যই একদিন না একদিন বের হবে যে তার স্ত্রীর নাম কি, স্ত্রীর নামে সে কোন ভিলাটা নিয়েছে বা কি নিয়েছে। সে তো ওই একজনের কাছেই চেয়েছে আমি তা মনে করি না, আরো অনেকের কাছেই চেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যিনি আবার ওই যে টিএস স্পোর্টসে যোগ দিয়েছেন আবার সাংবাদিক হিসেবে, সেই মাহফুজুল আলম ভুইয়া, টিএস স্পোর্টসের সাংবাদিক। আমি মনে করি যে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক বা দুর্নীতি দমন কমিশন, তারা যদি এই মাহফুজুল আলম ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করে, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সব অপকর্ম বের হয়ে যাবে। তো এটা আসলে খুব একটা কঠিন কাজ হবে বলে আমি মনে করি না। জি। আরেকটা প্রসঙ্গ, মানে যেহেতু আপনারা অনুসন্ধান করেন এবং সেই অনুসন্ধানগুলো প্রকাশও করেন, আ জানি না সেই অনুসন্ধান হয়তো আ যদি সামনে প্রমাণ হয় সেটি নিয়ে আরও কথা বলা যাবে। আবার ভুল প্রমাণিত হলে তা নিয়েও কথা বলা যাবে। আপনার ফেসবুকেও দেখছিলাম এবং জুলকারনাইন স্যার আমি তার ফেসবুকেও দেখছিলাম যে আ আপনারা যাকে ছোটন গ্যাংয়ের সাথে যুক্ত বলে বলেন, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, তিনি তুরস্কের পাসপোর্টধারী। আচ্ছা, পাসপোর্টধারী হলে সমস্যা কি?
এখানে অনেক সমস্যা আছে। সমস্যাটা এ কারণেই যে এই লোকটার অতীতটা তো স্বচ্ছ না। তারপরেও তাকে আমরা হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় আমরা তাকে সমর্থন দিয়েছি। কেন দিয়েছি? কারণ তিনি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। যে প্রক্রিয়াতে তার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওটাকে আমরা মানে মনে করি এটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। যেভাবে তাকে আদালতে হামলা করা হয়েছিল, ওটা একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। হুম, হুম। যে কারণে তাকে আমরা কিন্তু একটা মজলুম সাংবাদিক বলেছি এবং আমরাও তার পক্ষে তখন কথা বলেছি। কিন্তু আপনি যদি একটু পেছনে ফিরে যান, এই মজলুম একসময় সে কি ছিল আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না। আমি তাদেরকে একটু জানাতে চাই। আমি যে বেক্সিমকোতে চাকরি করতাম, এই ব্যক্তিও বেক্সিমকোতে চাকরি করতেন। এই ব্যক্তি সালমান এফ রহমান, যাকে আমরা দরবেশ বলি, এই দরবেশের শাইন পুকুরে তিনি চাকরি করতেন। এবং আপনার 1996 সালে যে শেয়ার মার্কেট স্ক্যাম, ওটা যদি একটু ভালো করে রিসার্চ করেন, আপনি দেখবেন ওখানে কিন্তু এই মাহমুদুর রহমান এবং তার সাথে আপনার এই সালমান এফ রহমান, তারা মিলেই কিন্তু এই স্ক্যামটা করেছিল। অর্থাৎ তার কিন্তু আর্থিক স্বচ্ছতা তখন থেকেই প্রশ্নবিদ্ধ। এরকম একটা প্রশ্নবিদ্ধ মানুষকেই পরবর্তীতে বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক বানানো হয়। এরকম একটি প্রশ্নবিদ্ধ ব্যক্তি কিন্তু পরবর্তীতে ভারতের টাটা গ্রুপকে এই দেশে এনে তারা কিন্তু মানে গ্যাস উত্তোলনের 20 থেকে 25 বছরের মেয়াদী একটা চুক্তি করতে যায়। এখন যাকে আমরা বলি যে অত্যন্ত ভারত বিরোধী একজন মানুষ, যে মাহমুদুর রহমানকে আমরা দেখি, এই মাহমুদুর রহমান একসময় এই ভারতের টাটা গ্রুপকে এই দেশে আনার জন্য কি ধরনের ছ্যাবলামো করেছে, সেটা কিন্তু আমরা যারা ইতিহাস, ওই নিকট ইতিহাস, অতীত বা জানি, তারা কিন্তু জানি এই বিষয়গুলো। পত্রপত্রিকাদের সময় অনেক লেখালেখি করা হয়েছিল যে ভারতের টাটা গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এই ব্যক্তি আটঘাট বেঁধে নেমেছেন। এই হচ্ছে সেই মাহমুদুর রহমান। এই হচ্ছে সেই মাহমুদুর রহমান যিনি 1/11 আগে দিয়ে, আপনারা দেখেছেন হয়তো যে পত্রপত্রিকাতে বড় করে কিন্তু শিরোনাম হয়েছিল যে তিনি কিছু সরকারি কর্মকর্তাকে নিয়ে একটা গোপন বৈঠক করেছিলেন তার অফিসে। এবং পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু এটা নিয়ে একটা মানে মানে বিএনপি একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় যে হুম। কিসের একটা গোপন বৈঠক মাহমুদুর রহমানের অফিসে ঘটলো। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তিনি একই সাথে তিনি বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক ছিলেন, আবার একই সাথে তিনি বেক্সিমকোর কর্মচারী ছিলেন। সরকারি কর্মকর্তা হিসেবেও তিনি বেতন নিচ্ছিলেন, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে তিনি বেতন নিচ্ছিলেন। এই হচ্ছে মাহমুদুর রহমান। এই যদি তো তার এই অতীত ধরনের হয় একটা, যাতে বিএনপিও বিব্রত হয়, তাহলে সেটা কি বিএনপির মনে নাই? মানে তারেক রহমান তো তার সাথেই এখন তো আবার বৈঠক অবশ্যই বিএনপি করছেন। হাড়ে হ্যাঁ। হাড়ে বোঝে যে বিএনপি এই ধরনের একজন ব্যক্তিকে একসময় প্রশ্রয় দিয়েছিল। এখন এই ব্যক্তিকে বিএনপি আর প্রশ্রয় দেবে না, বিএনপিতে সে ভিড়তে পারবে না। এই কারণেই এখন বিএনপিকে ডুবাবার জন্য যা কিছু করা সম্ভব এই মাহমুদুর রহমান গং বা হুম। ছোটন গং তারা তো সেটাই করছে। কিন্তু তবুও এখন তো এই তারেক মাহমুদুর রহমানের রহমানের, সাথে তার বৈঠক, মানে তারেক রহমানের তো যার তার সাথে বৈঠক করবার সুযোগ হচ্ছে না। তাদের তো ঠিকই বৈঠক করবার সুযোগ হচ্ছে। যদি এই অতীতই হয় বিব্রত, বিএনপি বিব্রত হবার মতো, তাহলে তারেক রহমানের কাছে কিভাবে চলে যাচ্ছেন মাহমুদুর রহমান? তারেক রহমানের সাথে তো এখন সব মতের মানুষই দেখা করছেন। তো সেই অংশ হিসেবে আপনি দেখছেন যে তিনিও দেখা করেছেন। কারণ মাহমুদুর রহমানের চেয়েও তো আরো বড় উগ্রবাদী হিসেবে আমি যাকে মনে করি, সে হচ্ছে ওই এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, সেও তো তারেক রহমানের সাথে দেখা করেছে। বা এই যে মঞ্জু এবি পার্টির, এটা তো আরো বড় লেভেলের, মানে এরা মানে উস্কানিদাতা, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে এ ধরনের কথা বলা উস্কানিদাতা। তারা তো তারেক রহমানের সাথে দেখা করেছে। এবং তারেক রহমান একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, একটা সবচেয়ে বড় দলের তিনি একজন চেয়ারম্যান। তো তার আসলে সব মতের মানুষের সাথেই সাক্ষাৎ করতে হবে, সেই হিসাবেই তিনি মাহমুদুর রহমান তার সাথে হয়তো দেখা করেছেন। তো আমি ওটাকে আসলে আমি মনে করি না যে তিনি কোনো ভুল করেছেন। হুম। কিন্তু আমি যেটা মনে করি যে মাহমুদুর রহমান এই ব্যক্তিটি, তিনি একটা বিতর্কিত ক্যারেক্টার। অতীত তার কখনো স্বচ্ছ ছিল না। হুম। তিনি একই সাথে বিনিয়োগ বোর্ডের নির্বাহী ছিলেন, একই সাথে বেক্সিমকোর কর্মচারী হিসেবে তিনি বেতন নিয়েছেন, যেটা একটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন ছিল। এবং আপনি যেটা বলছিলেন যে তার যে তুরস্কের নাগরিকত্ব, এটা তো সমস্যা কোথায়? সমস্যা এখানেই যে তিনি যখন তুরস্কে গিয়েছিলেন 2020 সালে, এমনও হয়েছে যে তিনি অর্থের অভাবে তিনি একটা হোটেলে কাজ করেছেন কর্মচারী হিসাবে, ওরকম টাকা তার ছিল না। তাহলে এই যে তিনি নাগরিকত্বটা নিলেন, এটা তো তাহলে ওই ইনভেস্টর ক্যাটাগরিতে তিনি নিতে পারেননি, যেহেতু আমরা জানি ওই সময় তার আর্থিক সচ্ছলতা ছিল না। তার আশেপাশের লোকদের সাথে আমি কথা বলে জেনেছি ওই সময় তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, স্ট্রাগল করছিলেন তুরস্কে। তাহলে তো তিনি টাকা দিয়ে পাসপোর্ট কিনতে পারেননি, তাহলে কিভাবে কিনলেন? তার মানে এখানে বিশেষ কোনো সুবিধায় তাকে এই পাসপোর্টটা বা নাগরিকত্বটা দিয়েছেন তুরস্কের গভর্নমেন্ট। ওটাই আমাকে আশঙ্কার জায়গা তৈরি করেছে, যে তার মানে নিশ্চয়ই তিনি তুরস্কের সরকারের সাথে এমন কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছেন এই দেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য, যে কারণে তুরস্কের সরকার খুশি হয়ে হুম। বিশেষ ক্যাটাগরিতে তাকে নাগরিকত্ব দিয়েছে। মানে এই একজন কারণে মনে হোটেলে করি যে কাজ তার, করা, স্ট্রাগল করা একজন মানুষ, তিনি কিভাবে তুরস্কের সরকারের সাথে ডিল করবেন? এখন এই ধরনের লোক, তারা তাদের, দে আর ভেরি অ্যাম্বিশিয়াস পিপল। মাহমুদুর রহমান ইজ এ ভেরি অ্যাম্বিশিয়াস পার্সন। কতটা অ্যাম্বিশিয়াস আপনাকে বলি, যে সে যখন মুন্নু সিরামিকের মালিকের মেয়েকে তো সে বিয়ে করেছে, আপনি জানেন। তার শ্বশুরও কিন্তু তার উপরে অতিষ্ঠ ছিল। মুন্নু সিরামিককে নিয়েও কিন্তু সে অনেক ধরনের খেলা খেলতে চেয়েছিল। এবং এখন আপনি দেখেন যে মুন্নু সিরামিকটা এখন কার? মুন্না সিরামিকটা এখন তার স্ত্রীর যিনি বোন, হুম। আম, তার। এবং সেই নারী এখন, তিনি কিন্তু একটা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন, বিএনপির পক্ষে তিনি দাঁড়াচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফরোজা খান রিতা, এই আফরোজা খান রিতার একটা কোন গ্যাসের বিল বাকি আছে,
এইটা নিয়েও তার পত্রিকাতে তিনি বড় করে নিউজ করছেন, কারণ উদ্দেশ্য হচ্ছে দেখানো যে দেখো বিএনপির একজন ক্যান্ডিডেট মনোনয়নপ্রাপ্ত, সে তার গ্যাসের বিল সে দিতে পারে না। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে যে তার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, যেহেতু তার স্ত্রীর বোন এবং তার সাথে ব্যক্তিগত পারিবারিক ভাবে তার ঝামেলা আছে। মুন্নু সিরামিক্স এর মালিক সে, এখন আফরোজা খান রিতা বিএনপি নমিনেশন পেয়েছেন, এখন তাকে খারাপ দেখাতে হবে। এ কারণে মাহমুদুর রহমান তার পত্রিকাতে বড় করে লিখছে যে এই রিতা, সে তার গ্যাস কোম্পানির যে বিল বকেয়া রেখেছে, এখন একে কি করে বিএনপি নমিনেশন দিল। তো দেখেন মানে হুম। এই ধরনেরও কাজও সে করে, অর্থাৎ সে অত্যন্ত ভিনডিকটিভ একটা ক্যারেক্টার। পারিবারিক অশান্তিও সে করেছে, তার শ্বশুরের সাথেও সে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে, তার শ্যালিকার সাথেও দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে ব্যক্তিগত স্বার্থে। এই ব্যক্তির পক্ষে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সবকিছু করা সম্ভব। জি, আমি শেষ করি। হাদি হত্যাকাণ্ড নিয়ে কথা শুরু করেছিলাম, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে হাদি হত্যাকাণ্ডের বিচার আসলে সে পথে যেতে পারবে বা বিচার সম্পূর্ণ হতে পারবে? কারণ ইনকালাব মঞ্চ এটাকে মানছে না, তদন্তটাকে, এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিচার কি হবে? আমি মনে করি যে এই সরকারের সাথে, বর্তমানে এই সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা এখন অত্যন্ত তলানিতে এসেছে। তো এরকম একটা তলানিতে থাকা সরকার, তারা কিন্তু ভারতের সাথে ওইভাবে নেগোসিয়েশন করতে পারবে না। কারণ আপনি দেখেছেন যে এই যে আমাদের ক্রিকেট নিয়ে এখন যে একটা সমস্যা হুম। তৈরি হলো, যে মোস্তাফিজুর রহমান, তাকে নিয়ে যে জটিলতা তৈরি হলো, এবং আমরা যে বলছি যে আমরা ভারতে খেলতে যাব না, সবকিছু মিলিয়ে সম্পর্ক এখন কিন্তু এমন একটা অবস্থায় রয়েছে যে এখন যদি মানে যেটা আমরা বলছি যে ভারতের লোকজন বা জায়গা গোয়েন্দা সংস্থা তারা যদি জেনেও থাকে যে স্পেসিফিক কোন জায়গায় ফয়সাল লুকিয়ে আছে, তারপরেও কিন্তু তারা এটা অস্বীকার করবে। এটাই স্বাভাবিক, যেহেতু সরকারের সাথে তাদের সম্পর্ক খারাপ। কিন্তু আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সাথে যদি ভারতের সম্পর্ক ভালো হয়, তখন কিন্তু সম্পর্ক ভালো করে কিন্তু অনেক কিছুই আপনি চাইলে তারা সেটা ওই আপনার চাহিদা মতো করবে। তখন যদি বলা হয় যে হ্যাঁ, হাদির খুনিকে তারা পেয়েছে ভারতে, তখন তারা যদি স্বীকার করে এবং তখন যদি তারা তাকে এখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন হলেও হতে পারে। তাই আমি মনে করি আগামীতে যে সরকার আসবে, তাদের সাথে ভারতের সম্পর্কের উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে ভারত থেকে হাদির খুনিকে ফিরিয়ে আনতে পারবো কিনা। জি, অনুসন্ধান নানা দিকে যাচ্ছে, অনেকের অভিযোগও নানা দিকে যাচ্ছে। দেখা যাক এগুলোকে এক দিকে নিয়ে এসে আসলে সত্যটা উদ্ঘাটন করা যায় কিনা এবং আসলেই হাদি হত্যাকাণ্ডের বিচার হয় কিনা। অনেক ধন্যবাদ নাজমুল সাকিব, আপনার সাথে কথা বললাম, অনেক চাঞ্চল্যকর বিষয় উঠে আসলো আপনার আলোচনা থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।